33টা প্লট নাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আপনার পরিবারের নামে। প্লিজ আপনি এসব পার্সোনাল কোশ্চেন না, পার্সোনাল কোশ্চেন আমি বলছি কোনো যদি একটা রিজয়েন্ডার তো দেওয়া উচিত ছিল দলের তরফ থেকে। আপনি ফেকগুলো জবাব আপনি কত দেবেন? ফেকের জবাব কত? শুনুন, ফেক যেগুলো করছে এগুলো একটাও সত্য না। 333টা বুথে 2,50,000 মার্জিন, অথচ 1600 বুথে 70,000 মার্জিন। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি। দেখুন, আপনি পার্সোনাল কোশ্চেন করবেন না প্লিজ, এটা আপনাদের বারণ করবো। আপনারা সারাক্ষণ অভিষেক করে বেড়ান। ভাই বলতেন রাজীবজি আমার দুটো ঘটনা মনে আছে। শান্তিনিকেতনে ওনার সাথে ফার্স্ট আমার দেখা হয় 1983 সালে, যখন এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া কংগ্রেসের কনভেনশন হচ্ছিল ইন্ডোরে। ইন্দিরা গান্ধী তখন বেঁচে ছিলেন। আমি তো ইন্দিরা গান্ধীকে কোনোদিনও দেখিনি, কিন্তু তখন আমরা স্টুডেন্ট পলিটিক্স করি। সুব্রত তো আমাকে রাজীবজির দায়িত্ব দিলেন। রাজীবজি উঠেছিলেন নিজাম প্যালেসে, তখন তো ঘরে জলও ছিল না, মানে কানেকশন গুলো হয়নি। এখন তো বিজেপি দখল করে রেখে দিয়েছে। তারপরে আমি 3-4 জনের সাথে আমার টিম ছিল, আমি প্রায় বালতিতে করে জলটাও দিয়ে আসতাম স্নান করবার। আর উনি সকাল 6টায় বেরোতেন, আমাকে জিজ্ঞেস করতো, মমতা হাউ ইউ, টেক কেয়ার, এই সমস্ত নানা রকম কথাবার্তা। খুব ভালোবাসেন, স্নেহ করতে। মানে আমি খুব খুশি। এই কয়েকদিন কেন বলবো, এই এক সপ্তাহ ধরে আমরা টানা দেখছি যেভাবে একটি পার্টিকুলার খবরকে এবিপি আনন্দ সামনে আনছেন। খুব ভালো লাগছে। মানে একজন নেতা যার যাই আলোচনা হোক না কেন, ভেতর থেকে কত ভালো নেত্রী হিসেবে তিনি, মানে তার সমস্ত কিছু ছোট ছোট রিলস ভাইরাল হচ্ছে। তার মধ্যে আমি প্রথম ভিডিও একটি দেখালাম যেখানে একই সাংবাদিকের প্রশ্ন, আর দ্বিতীয় ভিডিও দেখালাম মার্জ করে যেখানে একই সাংবাদিক, প্রশ্ন কিন্তু ঘুরে গেছে। মানে সময় পাল্টে গেছে, সাল পাল্টে গেছে, নেতাও পাল্টে গেছে, সাংবাদিকও পাল্টে গেছে, সাংবাদিকের প্রশ্নও পাল্টে গেছে। আর তার মধ্যে বাংলার মানুষ কি জানতে পারলাম? আমরা নতুন তথ্য জানতে পারলাম যে মমতা ব্যানার্জি রাজীব গান্ধী স্নান করার জলও বোয়াতেন। আমি বলছি না, দিদি নিজের মুখে এটা বললেন। প্রথমবার 2019-এ বললেন পার্সোনাল কোয়েশ্চেন করবেন না, অভিষেক ব্যানার্জির প্রপার্টি কত কি ব্যাপার আপনাকে জানতে হবে না। আর দ্বিতীয় ভিডিওতে বললেন যে আমি তো রাজীব গান্ধীর জল বোয়াতাম। মানে এর থেকে পার্সোনাল কোয়েশ্চেন আর কি হতে পারে? যাই হোক, সেটা অন্য কথা, আমি সে বিষয়ে যাব না। আমি খুব খুশি, আমি খুব উৎফুল্ল এই সমস্ত ইন্টারভিউ দেখে। মমতা ব্যানার্জির প্রতি আমার দরদ বেড়ে গেল। কিন্তু কি করবেন দিদি, যতই এই ভিডিও করিয়ে দরদ বাড়ান না কেন মানুষের মধ্যে, কিন্তু মতুয়া আর উত্তরবঙ্গের মানুষের মনে কিন্তু অমিত শাহ আর একবার খেলে দিলেন। মানে বলতে পারেন ভোটের আগে ছক্কা মেরে দিলেন। সিএএ দেওয়ার যা যা কাজকর্ম করার, যেভাবে কমিটি তৈরি করার, যে সদস্যকে নেওয়ার, কিভাবে কি হবে, তার পুরো নথি বলতে পারেন রণনীতি তৈরি হয়ে গেছে যে এইবার সিএএ অর্থাৎ নাগরিকত্ব আসবে সেই সমস্ত মানুষের কাছে যারা এখনো আতঙ্কে রয়েছেন। আর প্লাস 2026-এর ভোটও কনফার্ম করা যাবে, কারণ রাজ্য সরকারের উদ্দেশ্য নিয়ে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। উদ্দেশ্যই তো খারাপ না, উদ্দেশ্য তো ভালো না। মতুয়াদেরকে নিয়ে বলছিলেন দিদি যে সিএতে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, সিএ নাগরিকত্ব নয়, সিএতে তাড়িয়ে দেবে, এনআরসি করে দেবে। কিন্তু আজ যখন সেই যারা বাইরে থেকে এসেছেন বাংলাদেশি, যারা মতুয়া সম্প্রদায়ের লোক, তারা যখন দেখছেন সিএতে আমরা আবেদন করছি, সেটা রাজ্য সরকার ইন্টেনশনালি জেলা থেকে আবেদন গেলেও রাজ্যে গিয়ে আটকে থাকছে, তো তখন মনে কোথাও না কোথাও কষ্ট হয়। আর আজ সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্র সরকার বড় পদক্ষেপ নিয়েছেন যে এইবার নাগরিকত্ব সংক্রান্ত আবেদন যাচাইয়ের উদ্দেশ্যে বিশেষ কমিটি পশ্চিমবঙ্গের জন্য গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক, যার নাম হচ্ছে এম্পাওয়ার্ড কমিটি। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করব। আমি সবটাই আপনাদেরকে জানাবো যে এই কমিটিতে কি রয়েছে, কি হবে এবং কারা সিএ কত দ্রুত পেতে চলেছে। কিন্তু তার আগে আমি 1 মিনিট সময় আপনাদের কাছ থেকে প্লিজ একটু চেয়ে নেব পরিচয় করাই। পকেট ব্রোকার এটি একটি গ্লোবাল ট্রেডিং অ্যাপ যা ভারতে লাস্ট 10 বছর ধরে লিগাল ভাবে কাজ করছে। প্রচুর পজিটিভ রিভিউ রয়েছে এটি এবং এটি অ্যাভেলেবল রয়েছে অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর, ওয়েব অ্যাপ এবং ডেস্কটপে। এখানে রয়েছে এআই ট্রেডিং ফিচার্স যা বিলিয়ন ডেটা পয়েন্ট এবং টপ ট্রেডারদের স্ট্র্যাটেজির উপর ট্রেন করে। লাইভ মার্কেট অ্যানালিসিস করে আপনাকে রেডি টু ইউজ সিগন্যাল দেয়, অর্থাৎ অ্যানালিসিস করবে এআই, আপনি শুধু সিগন্যাল ফলো করবেন। জাস্ট এআই মোড অন করুন আর এআই নিজেই চার্ট অ্যানালিসিস করে ট্রেড নিতে সাহায্য করবে। আমি একটি ছোট ট্রেড নিয়ে আপনাদের দেখাই। এআই মোড অন করলাম আর
প্রফিট। এই প্ল্যাটফর্মের সুবিধাও রয়েছে যে 130+ অ্যাসেটস রয়েছে, বিভিন্ন ইন্ডিকেটর যা নিজের মতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। মাল্টি চার্ট মোড ব্যবহার করার সুবিধাও এখানে রয়েছে। ডিপোজিট করা যায় কার্ড, ইউপিআই, ক্রিপ্টোর মাধ্যমে। উইথড্রল করা যায় খুবই সহজ, যেখানে 0% উইথড্রল ফিজ লাগে। মাত্র 2টি ট্রেড করলেই আপনারা বোনাস ক্যালেন্ডার অ্যাক্টিভ হয়ে যায় অটোমেটিক। আমার দেওয়া প্রোমো কোড SGNW ব্যবহার করলে আপনারা প্রথম ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো আপনাদেরকে যেমনটা আমি প্রথমেই জানালাম যে এইবার ভোটের আগেই সিএএ তে যারা আবেদন করেছেন তাদের নাগরিকত্ব কনফার্ম, মানে এই ভারতে থেকে আর আপনাকে পুলিশ ধরবে না, পুলিশ বিরক্তও করবে না, আপনারা নিজের মতো করে ভোটও দিতে পারবেন, শান্তিতে থাকতেও পারবেন এবং রাতে দিনে দুবেলা ঘুমোতেও পারবেন। ভারত আপনাদের ভারতই হবে, সেই ব্যবস্থায় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন। গ্যাজেট অলরেডি প্রকাশ হয়ে গেছে, 20 ফেব্রুয়ারি জানিয়ে দিয়েছেন দিগ্গজ আধিকারিককে হায়ার করা হচ্ছে, অর্থাৎ এই কমিটির মধ্যে যারা থাকছেন তারা হচ্ছেন সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার আর ডাক অর্থাৎ পোস্টাল বিভাগের নির্দিষ্ট পদমর্যাদার আধিকারিকের সদস্যরা এই কমিটিতে থাকছেন। কমিটির কাজ কি? কমিটির কাজ হচ্ছে সিএএ তে যারা আবেদন করেছেন, যে সমস্ত নথি জমা পড়েছে সেই নথির পর্যালোচনা করা, সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে দেখা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়ার পরই আপনারা পেয়ে যাবেন সিএএ, যার মাধ্যমে এসআইআর এ আপনারা নিজেদের নাম তুলতে তো পারবেনই, আর পাবেন ভারতের নাগরিকত্ব। বিষয়টা যেটা বললাম এটা কতটা ইম্পর্টেন্ট আপনারা বুঝবেন আমি যখন এক্সাম্পল দেব। ঘটনা বেশি দিন পুরনো নয়। জবা রানী আদিবাড়ি, যেটি হচ্ছে বাংলাদেশে, ওনাকে আপনারা ভাবতে পারবেন না পশ্চিমবঙ্গের পুলিশ এতটা হ্যারাস্ট করেছে। জবা রানী সরকার টাইটেল, কারণ বিয়ে করেছিলেন দেবাশিস সরকারকে। আর এই জবা রানী মাত্র 6 বছর বয়সে 2013 সালে ওনার বাবা তার জেঠুর বাড়িতে জলপাইগুড়িতে রেখে দিয়ে যান, কারণ বাংলাদেশে উনি প্রোটেক্টেড না, মেয়ে হয়েছে, মেয়েকে বাংলাদেশে রাখা যাবে না, পরিস্থিতি ভালো না, তো জেঠুর বাড়িতে রেখে দেন। সেই জবা রানী ওখানেই মানুষ হয়েছেন, মানুষ হওয়ার পর জলপাইগুড়িতে দেবাশিস সরকারকে বিয়ে করেছেন। বিয়ে করার পর পুলিশ খোঁজ পেয়েছেন যে জবা রানী নাকি বাংলাদেশি। জানতে চাননি যে তার বাবার কি হয়েছিল, তার বাবা কেন তাকে রেখে গেছিল, কি হয়েছিল, তাকে শটাং ধরে অ্যারেস্ট করে নেওয়া হয়। বেচারি দীর্ঘদিন জেল খেটেছে। শুধু তাই নয়, প্রথমে কোচবিহার, তারপর আলিপুরদুয়ার করে জেলে জেলে ঘুরে বেরিয়েছে একটা মেয়ে, যার স্বামীকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। কি না, তো জবা রানীকে আশ্রয় দিয়েছে। 31 দিন ধরে সেই স্বামী দেবাশিস সরকার জেল থেকে বেরোনোর পর 31 দিন পর সিএএ তে অ্যাপ্লাই করলেন এবং সেই সিএএ দেখিয়ে শেষ পর্যন্ত জামিন পেয়েছেন জবা রানী সরকার এবং দেবাশিস সরকার তার স্ত্রীকে সসম্মানে বাড়ি নিয়ে যেতে পেরেছেন এবং আজ সে নিশ্চিন্তে রয়েছেন যে সিএএ তে আবেদন হয়ে গেছে, জামিনও হয়ে গেছে, তার মানে এবার থেকে আমরা ভারতীয়। তাহলে যারা ধর্মীয় কারণে বাংলাদেশে থাকতে পারছে না, বাংলাদেশে থাকার মতো পরিস্থিতি নেই, যে সমস্ত সংখ্যালঘু মানুষদের, তারাই ভারতে এসেছে এবং ভারতে এসে কি দেখেছে যে পশ্চিমবঙ্গের পুলিশই তাদেরকে জেলে ভরেছে। যাকে ভরা দরকার তার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ অ্যাক্টিভ হয় না, যে বোম বাঁধছে, যে অরাজকতা তৈরি করছে, যার জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বর্ডার এরিয়া হয়ে রয়েছে। বর্ডার এরিয়াতে যাচাই ফাচাই পুলিশ করে না, তারা ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড সব বানিয়ে নেয়। কিন্তু যে মেয়ে 6 বছর বয়সে তার জেঠুর বাড়িতে রয়েছে, অর্থাৎ লিঙ্ক তো রয়েছেই, জেঠুর বাড়িতে রয়েছে, তো সেই পুলিশ গিয়ে বলে মানে অ্যারেস্টও করেছেন, ওনার স্বামীকেও অ্যারেস্ট করেছেন যে বাংলাদেশিকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল। জেঠুকে নয়, স্বামীকে অ্যারেস্ট করেছেন। আর মেয়ে কিন্তু 6 বছর বয়সে জেঠুর বাড়িতে উঠেছিল। আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম যে এই সিএএ বা এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব ব্যাপারটা যে কতটা ইম্পর্টেন্ট কাদের জন্য, যারা ওপারের, যারা মতুয়া সম্প্রদায়ের, যাদেরকে মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছিলেন যে সিএএ তে অ্যাপ্লাই করলে আপনাদেরকে ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, তাদের জন্য সুখবর যে এবার স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটের আগেই আপনারা পেতে চলেছেন নাগরিকত্ব। অতি অবশ্যই এটা তো অত্যন্ত সুখবর, কিন্তু তার আগে আমি আপনাদেরকে আরেকবার রাজ্য সরকারের মুখোশটি খুলে দিতে চাই 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে রাজ্য জনগণনার অধিকর্তা পদে ছিলেন কৌশিক সাহা, যাকে রিসেন্ট বেশি দিনও হয়নি, হয়তো কয়েক মাস হবে, আমি খবরও করেছিলাম যে ওনাকে তারপর সরিয়ে দেওয়া হয়েছিল। ওনার রিটায়ারমেন্টের আগেই সরিয়ে দেওয়া হয় এবং সেই পদে নিয়োগ করা হয় নিখিল পবন কল্যাণকে। জানা যায় যে যতগুলি বিপুল পরিমাণ আবেদন জেলা স্তর থেকে সিএএ এর জন্য, বিপুল পরিমাণ আবেদন জেলা স্তর থেকে যেটা রাজ্যের স্তরে গিয়েছে, ইনি
অর্থাৎ কৌশিক সাহা জমা করে রাখতেন রাজ্য স্তরে, সেটাকে ওপর দিকে আর ফরওয়ার্ড করাই হতো না। যেহেতু ওপর দিকে ফরওয়ার্ড হচ্ছে না, তো খুব স্বাভাবিক যে সিএতে অ্যাপ্লাইও হবে না, আর সঠিকভাবে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়াও যাবে না। তো এই যে রাজ্য সরকারের ইন্টেনশন এবং এই সরকারের প্রশাসনের যে ইন্টেনশন, যে কোন সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়া হোক, কার সাপোর্টে থাকা হোক, এই যে ভাগাভাগি করা এবং দিনে রাতে মাইকের সামনে চিৎকার করা যে আমি সব ধর্ম সমন্বয়ে চলি, প্রণামও করছেন, আল্লাহ বলছেন, সত শ্রী আকারও বলছেন, মানে যা যা হয় সব ধর্মকে সামনে রেখে পার্টিকুলার কোন ধর্মকে নিয়ে তোষণের রাজনীতি করে থাকেন সেটা ওপেন, যার জন্য আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে যারা ওপার বাংলা থেকে এসেছেন এবং মতুয়া সম্প্রদায়ের লোক বেশিরভাগ তো পশ্চিমবঙ্গে বসবাস করেন, নদিয়া, রানাঘাট, এই সমস্ত এরিয়ায়, তো তাদের জন্য আজকে অত্যন্ত সুখবর যে আপনারা ভোটের আগেই নাগরিকত্ব পেতে চলেছেন, মানে ঠোস ডকুমেন্ট আপনাদের হতে চলেছে, কেউ আপনাদের কলার ধরতে পারবে না। ভাই এইটুকু খবর শেষ করে দিলে তো হবে না, জানিয়ে দিই কিছু অস্বাভাবিক ব্যাপার যেগুলো আমাদের রাজ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে। এক তো হচ্ছে, আমি অবাক হয়ে গেলাম, সবাই মিলে বলছেন সুপ্রিম কোর্ট নাকি সরকারকে বিরাট ধুয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে মামলাটি করেছিলেন তার জন্য অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত? যে সিদ্ধান্ত অলরেডি কমিশন নিয়ে বসেছিলেন সেই সিদ্ধান্ত। বলছেন এইবার নাকি যেহেতু গ্রুপ বি কর্মীদেরকে রাজ্য সরকার, মানে গ্রুপ বি কর্মীদেরকে কমিশন চেয়েছেন, রাজ্য সরকার জানিয়েছেন যে আমরা বিবেচনাধীন, এখনো অবধি কমপ্লিট হয়নি, মানে সেই গ্রুপ বি, বুঝতে পারছেন তো, যেটি নাকি মমতা ব্যানার্জি নিজে সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করে এলেন, সুপ্রিম কোর্টে হিয়ারিং করে এলেন, সুপ্রিম কোর্টে সে কিনা ঘটা, সেই গ্রুপ বি এখনো ফেসে রয়েছে, কোনো কিছু সুরা হয়নি। কমিশন জানিয়েছিলেন গতকালকে সুপ্রিম কোর্টে যে মমতা ব্যানার্জি অর্থাৎ এই রাজ্য সরকার বলছেন বিষয়টি বিবেচনাধীন, অর্থাৎ এখনো পর্যন্ত আমরা কিন্তু গ্রুপ বি কর্মী পাইনি, তাহলে এসআইআর এর কাজ তো কমপ্লিট করতে হবে। সুপ্রিম কোর্ট নির্দেশও দিয়েছেন 28 ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশ করতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা কি করি? তো সুপ্রিম কোর্ট বললেন আপনারা কি করবেন, আপনারা এবার প্রাক্তন বিচারপতিকে আনতে পারেন, যে এবার নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সি করাবে, না হলে অন্য রাজ্য থেকে আইএএস অফিসার আনতে পারেন। তো কমিশন তো এতদিন অন্য রাজ্য থেকে আইএএসই অফিসার আনছিলেন, হ্যাঁ, বিচারপতিকে আনেননি, যেটা এবার নতুন গোটা রাজ্য দেখবে, পুরো দেশ দেখবে যে আমাদের রাজ্যে কিভাবে এসআইআর হচ্ছে, যেখানে এবার প্রাক্তন বিচারপতিরা এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ দেখবেন, এসআইআর সঠিকভাবে হচ্ছে কিনা, নির্বাচনের কাজ এবার বিচারপতি দেখবেন, মানে এই দিনও আমাদেরকে দেখতে হলো। তো বিষয়টা হচ্ছে এটা সময় নষ্ট নয়, আমার কাছে তো এটা সময় নষ্ট। মমতা ব্যানার্জি যে নাটকটি করলেন সুপ্রিম কোর্টে গিয়ে, হিয়ারিং করলেন, বিরাট কিছু দেখাতে পারলেন। যখন মমতা ব্যানার্জি এবং তার আইনজীবী কিছু দেখাতে পারলেন না, সেই নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত কোনো কমেন্ট করলেন। সাধারণ মানুষের জন্য তো প্রচুর কমেন্ট করেন। তো রাজ্য সরকারের জন্য একবার বলতে পারতেন যে আপনি যেভাবে সময় নষ্ট করলেন, সুপ্রিম কোর্টের টাইম পাস করালেন, এগুলো আমরা মেনে নেব না, আমরা কিন্তু পরবর্তীতে কড়া পদক্ষেপ নেব। আরে বলতেন কড়া পদক্ষেপ নেব, নিতেন না, নেন কমসা, মুখে তো বলে দিতেন, শুনে নিতাম আমরা, সেটাও বলা হলো না। বললেন কি? বললেন রাজ্যের ডিজিকে আমরা কড়া সতর্ক করছি, রাজ্যের যদি আইন শৃঙ্খলা খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে মানে কড়া পদক্ষেপের সম্মুখীন হতে হবে। সবই অ্যাকশন বাইপাস কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, মাঝখানে দিদি এবং মনে হচ্ছে যেন ওই যে বাঁচাও রুদ্রদেবই মনে হয় মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রেখেছেন। যত বিপদ, যত যা ঝঞ্ঝট আসার কথা সবই যেন বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে। আজ কমিশনের টাইম নষ্ট করলেন মমতা ব্যানার্জি, নাম খারাপ করলেন মমতা ব্যানার্জি, মৃত্যুকে নিয়ে পলিটিক্স করলেন মমতা ব্যানার্জি, সুপ্রিম কোর্টে বেআইনি ভাবে হিয়ারিং করলেন মমতা ব্যানার্জি, এই সমস্ত কিছু করলেন মমতা ব্যানার্জি। কিন্তু সুপ্রিম কোর্টের একটি লাইনও মমতা ব্যানার্জির জন্য সামনে এলো না, একটি কড়া কথা বা অবজারভেশন পর্যন্ত মমতা ব্যানার্জির জন্য সুপ্রিম কোর্ট বলতে পারলেন না। করলেন কি? যে কাজ কমিশন অলরেডি করে বসেছিলেন, যে অন্য রাজ্য থেকে আইএএস আনো, তো সেটা তো ঠিক আছে। আর কি বললেন বিচারপতি, প্রাক্তন বিচারপতি যারা রয়েছেন, যাদের আর খেদে কাজ নেই, এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজের জন্য ওনাদেরকে ডিস্টার্ব করা হবে, ওনারা এবার তথ্য যাচাই করবেন, এই কাজেও নিয়োগ করা হচ্ছে। তো এটা তো কমিশন আগেই ভেবেছিল, নতুনত্ব তো কিছু না। কি হলো? হ্যারাসমেন্ট করা হলো, মানুষকে খামোখায় মানে একটা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হলো, পুরো বোকা বানানোর চেষ্টা হলো, পলিটিক্স করার চেষ্টা হলো, আর যার মধ্যে সুপ্রিম কোর্টও ঢুকে গেল। এবার এই সমস্ত কিছু যখন আমি দেখি না যে নথি আপলোড হয়ে গেছে, ভাবুন সিস্টেমে নথি আপলোড হয়ে যাচ্ছে, খবর আসছে মা ও স্বামীর নাম একই, ভোটারের নাম কি? ভোটারের নাম হচ্ছে সবজান বিবি, ঘটনা হচ্ছে ক্যানিং পূর্ব,
মায়ের নাম হচ্ছে এমতাজ লস্কর, স্বামীর নামও হচ্ছে এমতাজ লস্কর। আর সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ডিএম অফিস থেকে এটা ওকে করা, ডিএম অফিস থেকে এটা ওকে করা। তাহলে এই প্রবলেম সুপ্রিম কোর্ট দেখছে না যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে হচ্ছে? কার এগেনস্টে পদক্ষেপ নেওয়ার কথা ছিল? লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছেন। এটা কি করে হতে পারে? সিস্টেমে কিভাবে এটা আপলোড হয়েও গেল আর ডিএম অফিস থেকে ওকেও হয়ে গেল, আর এত বড় তথ্য সিস্টেমে হঠাৎ করে সামনে আসছে যে মা এবং স্বামীর নাম একই। শুধু তাই নয়, এখানে আমরা একাধিক ভুল পাবেন, আমি কোনটা বলবো। দক্ষিণ চব্বিশ পরগনার একটা ঘটনা দেখছি যেখানে ফেস একরকম, ফটো আর একরকম চেটানো রয়েছে। এসআইআর এর ছুটির দিনেও আইসিডিএস এর দিক থেকে সার্টিফিকেট ইস্যু করাচ্ছে। এমনি তো জুতো ছিঁড়ে যায়, চটি ছিঁড়ে যায় সরকারি দপ্তরে কাজ করাতে গিয়ে, আজ তো এসআইআর এর জন্য ছুটির দিনেও সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে। নাম এক, নথি অন্যের দেওয়া হচ্ছে। এই যে এটা ফিরোজ বিবি বলে একজন ভোটারের। তো এই যে সমস্যাগুলি সামনে আসছে, এগুলি কি করে ডিএম অফিস থেকে ওকে হতে পারে আমাকে বলতে হবে। আমি জানতে চাই, আমি তো এখানকার সাধারণ নাগরিক, আমিও তো এসআইআর করেছি, আমারও জানার রাইট রয়েছে। এটা কি করে সম্ভব হচ্ছে? আমার বেলায় তো হতো না, আমি জানি আমার বেলায় হতো না, আমি ডাক পেতাম, বিভিন্ন সমস্যা হতো। তো এই নথিগুলোর প্রতি দেখলাম যে সুপ্রিম কোর্টও জানেন, নিশ্চয়ই জানেন না তা নয়, কিন্তু কোনো কমেন্ট করতে পারেননি। যত দিন যাচ্ছে তত কিন্তু নামও বাদে যাচ্ছে। তথ্য অতি অবশ্যই আপনাদের সামনে আসবে, কিন্তু আপাতত এই ভিডিওতে এখানে এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।